আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালো আছো এবং আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে আলোচনা করব রাইট ফর্ম ভার্বের পরবর্তী রুল নিয়ে। প্রথম 14টা রুল নিয়ে আলোচনা করেছি। আজকে হলো সেকেন্ড ক্লাসের মাধ্যমে রাইট ফর্ম ভার্বের সমস্ত কিছু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং পরবর্তীতে আমি তোমাদের এটা কিভাবে কোশ্চেন আকারে আসে এটা সলভ নিয়ে ক্লাস করাবো ইনশাল্লাহ। তো ভাইয়ারা, যদি আমরা ফার্স্টে দেখি রুল নাম্বার 15, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, ইট ইজ টাইম এটাই সময়, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি, উইশ এগুলা যদি থাকে তাহলে বাক্যের পাস্ট টেন্স ব্যবহৃত হয়। কি টেন্স ব্যবহৃত হয় ভাইয়ারা বলো? পাস্ট টেন্স ব্যবহৃত হয়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি, উইশ এগুলা যদি থাকে তাহলে কি টেন্স ব্যবহৃত হয়? পাস্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়, আবার দেখো পাস্ট টেন্স, তার মানে একটা সাবজেক্ট লাগবে। কি লাগবে? এই ইট ইজ হাই টাইমের পরে কিন্তু একটা সাবজেক্ট লাগবে ভাইয়ারা, এটা মনে রাখো। একটা সাবজেক্ট লাগবে। যদি আমরা সাবজেক্ট ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, কারণ ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট ব্যবহৃত হয়। হ্যাঁ, ঠিক আছে। তার মানে ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় তোমাকে, ইউ মানে কি? তুমি। এরপরে সরি ভাইয়ারা, এরপরে ভার্বের পাস্ট ফর্ম মানে কি? বি টু ইউজ হবে। তার মানে চেঞ্জ, এর পাস্ট ফর্ম হচ্ছে চেঞ্জড। তাহলে ইউ চেঞ্জড দ্য ব্যাড হ্যাবিট। তার মানে ইট ইজ হাই টাইম এখন উপযুক্ত সময় তোমার বদ অভ্যেস পরিবর্তন করার। তার মানে আমরা এভাবে বলতে পারি, তোমার বদ অভ্যেস পরিবর্তন করার এখনই উপযুক্ত সময়। তার মানে ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড দ্য ব্যাড হ্যাবিট। তাহলে ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জ দ্য ব্যাড হ্যাবিট, কারণ এই ইউ এর পরে ভার্বের বি টু ব্যবহৃত হইবে। আশা করি বুঝতে পারছো। ঠিক এটাও ঠিক সেম। আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি একজন রাজা হতাম। মেন কথা আই উইশ, এখানে উইশ যদি থাকে ওয়ার, তোমরা জানো যে ওয়াজ ওয়ার এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, এই কারণে ওয়ার ব্যবহৃত হয়েছে। বুঝতে পারছি ভাইয়ারা? ইট ইজ হাই টাইম এখানে উপযুক্ত সময় ইউ সলভড দ্য প্রবলেম, সলভড দ্য প্রবলেম হবে এখানে, সলভ দ্য প্রবলেম। তার মানে এখনই উপযুক্ত সময় কি করার? অঙ্কটি বা সমস্যাটি সমাধান করার। ইট ইজ হাই টাইম ইউ সলভ দ্য প্রবলেম, সমস্যা সমাধান করা এখনই উপযুক্ত সময়। তার মানে ইট ইজ হাই টাইম থাকলে তারপরে সাবজেক্ট ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে এর বলো? সাবজেক্ট ব্যবহৃত হবে, এবং এটাকে বলে সাবজেক্ট, এটা সাবজেক্ট ব্যবহৃত হবে। তার মানে ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট ব্যবহৃত হবে, এবং প্লাস ভার্বের ভি টু ব্যবহৃত হবে, প্লাস ভার্বের বি টু ব্যবহৃত হবে। দেখো তাই কিন্তু ব্যবহৃত হয়েছে এখানে। কেন? কারণ ইট ইজ হাই টাইম এখন উপযুক্ত সময়, এরপরে সাবজেক্ট ব্যবহৃত ইউ সলভ দ্য প্রবলেম। তার মানে আমি যদি কাউকে উপদেশ দেই, ভাইয়ারা ইট ইজ হাই টাইম এখন উপযুক্ত সময় তোমার কি? ইউ সলভ দ্য প্রবলেম, তোমার সমস্যাটি সমাধান করার। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম ইউ, ইট ইজ হাই টাইম ইউ স্টপড দ্য ইললিগাল ওয়ার্ক, এখনই সময় অসৎ কাজ বন্ধ করা। তার মানে কি? ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট ব্যবহৃত হবে, এবং ভার্বের বি টু ইউজ হবে। তার মানে কি? ইট ইজ হাই টাইম ইউ সলভ দ্য প্রবলেম। রুল নাম্বার 16 যদি আমরা দেখি, অ্যাজ সুন অ্যাজ মানে কি? যেই মাত্র, সাথে সাথে, যতক্ষণ না বা ততক্ষণ নয়। তার মানে ওয়ানলি ডিপেন্ডিং অন কনটেক্সট। তার মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ তোমার কনটেক্সটের উপর নির্ভর করবে তোমার এই শব্দটা কিভাবে তুমি চাচ্ছ। থাকলে পাস্ট টেন্স হয়। পাস্ট টেন্স মানে কি? তার মানে ভাবে বি টু ব্যবহৃত হবে, এটাই স্বাভাবিক, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে। তাহলে এখানে যদি দেখি আমরা, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম অল দ্য স্টুডেন্ট স্টুড আপ। মেন কথা হচ্ছে ভাইয়ারা দেখো, অ্যাজ সুন অ্যাজ যদি বাক্যে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে তোমার বুঝতে হবে যে বাক্যগুলা পাস্ট টেন্সে ব্যবহৃত হবে। তার মানে as soon as the teacher entered the classroom, শ্রেণীকক্ষে, মানে শিক্ষক শ্রেণীকক্ষে আসার সাথে সাথেই। তারপরে as soon as মানে কি? সাথে সাথে হতে পারে, যেই মাত্র হতে পারে, যতক্ষণ না ততক্ষণ এটা হতে পারে। তার মানে as soon as the teacher entered the classroom, তারপরে শিক্ষক শ্রেণীকক্ষে আসতে মানে সাথে সাথেই, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করার সাথে সাথেই all the students stood up, তারপরে সকল শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেল। তার মানে কি? as soon as থাকলে পুরো দুইটা সেন্টেন্সটাই কি হবে? পাস্ট টেন্স হবে। তার মানে as soon as the teacher entered the classroom, তার মানে শিক্ষক শ্রেণীকক্ষে আসার সাথে সাথেই
অল দ্য স্টুডেন্টস স্টুড আপ, সকল শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল বা দাঁড়িয়ে গেল। যদি আমরা সেকেন্ড অপশন দেখি, আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার দ্য বেল, তার মানে কি, মানে বেল বা হতে হলো ঘন্টার শব্দ শোনার সাথে সাথে আমি দরজাটি খুলেছিলাম। এই দেখো অ্যাজ সুন অ্যাজ আছে, যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে আমাদের দুইটা সেন্টেন্সই তার আগের মানে পূর্বের সেন্টেন্স এবং পরের সেন্টেন্স দুইটাই কিন্তু পাস্ট ফর্ম হবে। আশা করি বুঝতে পারছো। দেখো আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার দ্য বেল, তার মানে ঘন্টার শব্দ শোনার সাথে সাথেই আমি দরজাটি খুললাম। তার মানে কি, এই যে ওপেন এটা একটা পাস্ট ফর্ম, আর এই যে হিয়ার পাস্ট ফর্ম, তার মানে অ্যাজ সুন অ্যাজ এর পরে অ্যাজ সুন অ্যাজ এর পূর্বে দুইটাই কিন্তু পাস্ট টেন্সে ব্যবহৃত হবে। আশা করি বুঝতে পারছো। রুল নাম্বার 17 যদি আমরা দেখি, সাধারণত হোয়েন, হোয়াইল এগুলো নিয়ে আমাদের অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে হোয়েন বা হোয়াইল কখন ইউজ হবে। আসলে একটা কথা মনে রাখবা, হোয়েন বা হোয়াইল এটা যখন বা যেই মাত্র এটা ইউজ হয় এটা দুই ভাবে। এবং যদি হোয়েন বা হোয়াইল এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তাহলে তার পরবর্তী হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝো ভাইয়ারা, হোয়েন বা হোয়াইল যদি থাকে তার পূর্বে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে পরবর্তী হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তার মানে এটা একটা সহজ কথা, যদি হোয়েন বা হোয়াইল থাকে দুইটা সেন্টেন্স হবে, একটা যদি হয় পাস্ট ইনডেফিনিট অপরটা হবে পাস্ট কন্টিনিউয়াস, একটা যদি হয় পাস্ট কন্টিনিউ অপরটা হবে পাস্ট ইনডেফিনিট। তার মানে দুইটা সেন্টেন্স স্ট্রাকচার হবে। যদি আমরা দেখি, দেখো হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, সে যখন বাগানে হাঁটছিল। দেখো হোয়াইল মানে কি যখন, হি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ওয়াজ, সাধারণত ওয়াজ ব্যবহৃত হয়। পরবর্তীতে তোমাদের এটা নিয়ে একটা ক্লাস নিমো কিভাবে আমাদের সাবজেক্ট গুলো ইউজের সাথে সাথে অক্সিলারি ভার্বের সম্পর্ক। দেখো ভাইয়ারা, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন সে বাগানে হাঁটছিল, এ স্ন্যাক বাইট হিম। এন্ড কথা হলো এটা তো আছে প্রেজেন্ট ওই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তো বুঝতে পারছো, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তারপরে এটা কি হবে, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে পরবর্তীটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা অবশ্যই জানি যে সেটা ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। পাস্ট ইনডিফিনিট মানে কি, ভার্বের বেস ফর্ম বলতে কি, সরি পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, বেস ফর্ম না, পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। তার মানে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, ওয়াকিং ইন দ্য গার্ডেন, সে যখন বাগানে হাঁটছিল, স্ন্যাক মানে একটি সাপ, যখন একটি সাপ আছে এখানে ভার্বের সাথে আমরা ইয়েস বা ইয়েস ব্যবহৃত করি নাই, যেহেতু এটা পাস্ট ফর্ম, পাস্ট ফর্মের সাথে ইউজ করতে হয় না, তাহলে এই স্ন্যাক বাইট হিম বা বিট হিম। মেন কথা হচ্ছে হলো বাইটের পাস্ট ফর্ম হচ্ছে বা বাইটের পাস্ট ফর্ম হচ্ছে বিট, আর এই বিটের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিটেন। তার মানে পাস্ট এর আর একটা ফর্ম আছে সেটা হচ্ছে হলো বিটেন, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হলো বিটেন। এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, বুঝতে পারছি ভাই? এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আর সাধারণত আমরা জানি হোয়েল যদি হোয়াইল ব্যবহৃত হয় তাহলে এর পরবর্তীতে যদি পাস্ট কন্টিনিউয়াস হয় পরবর্তীতে ব্যবহৃত হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সেম প্রসেস, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্ন্যাক বাইট হিম, সাধারণত এটা প্রেজেন্ট ফর্ম আছে, এই কারণে বিট ব্যবহৃত হবে বা বাইট ব্যবহৃত, যেটাই বলো দুইটাই ঠিক। সেকেন্ড অপশন যদি দেখি, শি ওয়ান হার হ্যান্ড হোয়েন হি ওয়াজ কুকিং, তার মানে হোয়েন যদি ব্যবহৃত করি তার পূর্বে কিন্তু দুইটা সেন্টেন্স হবে, এটা মনে রাখো ভাইয়ারা। পরবর্তী সেন্টেন্স যদি এর আগে একটা সেন্টেন্স হবে এবং এবং এর পূর্বে একটা সেন্টেন্স হবে। দেখো এখানে কথা যেটা বলছে, হোয়েন যদি থাকে আর পরবর্তীতে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে পূর্বে হবে হলো পাস্ট ইনডিফিনিট। যেমন শি বার্ন হার হ্যান্ড, সে তার হাত পুড়িয়েছিল। হোয়েন যখন, শি ওয়াজ কুকিং সে রান্না করেছিল, তার মানে কি সে যখন রান্না করেছিল তখন তার হাত পুড়েছিল, পুড়ে ফেলেছিল, তার মানে কি এখানে বার্ন আছে, কিন্তু এটা পাস্ট ফর্ম কি বার্নড। তার মানে বুঝতে তো পারছো ভাইয়েরা, হোয়েন বা হোয়াইল থাকলে এর আগে যদি এর পূর্বের সেন্টেন্স যদি পাস্ট কন্টিনিউয়াস হয় পরবর্তী পাস্ট ইনডেফিনিট, কিংবা হোয়েন বা হোয়াইল আমরা এটা সেন্টেন্সের শুরুতে ইউজ করতে পারি বা মাঝখানে যে কমা ইউজ করছি। বুঝতে পারছো ভাইয়েরা? আশা করি বুঝতে পারছো। রুল নাম্বার 18, কিছু ফেস বা ওয়ার্ড এর ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। সে ওয়ার্ড বা ফেস গুলো হলো উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, বি ইউজ টু, গেট ইউজ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, সাবজেক্ট টু, ক্যান নট বিয়ার, ফিল লাইক, নো ইউজ, ওর্থ, স্টপ, অ্যাভয়েড, এটসেট্রা। তার মানে এইগুলা যদি কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয় তাহলে তার পরবর্তী যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি ব্যবহৃত হবে। যেমন হি ক্যান নট হেল্প ড্যাশ আস,
তার মানে হচ্ছে হি ক্যান নট হেল্প আসি। আর দেখো তো ক্যান নট হেল্প যদি থাকে, এই যেখানে আছে দেখো শুরুতে যে ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত ব্যবহৃত হবে। তার মানে হি ক্যান নট হেল্প পেপিং আস, সে আমাদের দিকে উকি না দিয়ে পারে না। তার মানে হি ক্যান নট হেল্প পেপিং আস মানে উকি দেওয়া, পেপিং আস মানে কি উকি দেওয়া। আর একটা যদি আমরা দেখি, দ্য ফিল্ম ওয়াজ অ্যাবসলিউটলি আউট, যেহেতু আউট থাকলে ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে। তার মানে কি চলচ্চিত্রটি দেখো এখানে কি বলছে, দ্য ফিল্ম ওয়াজ অ্যাবসলিউটলি আউট সি, চলচ্চিত্রটি একেবারে দেখার মতো ছিল। তার মানে অর্থ মানে হচ্ছে হলো যোগ্য বা দেখার মতো বা প্রাধান্য পায়, সেক্ষেত্রে অর্থ ব্যবহৃত হয়। আর অর্থ থাকলেই তার পরবর্তীতে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত ব্যবহৃত করব। মাঝে মধ্যে আমাদের সেন্টেন্সের শুরুতে বা মাঝে যদি আমাদের আইএনজি যুক্ত থাকে, আমরা কনফিউশনে পড়ে যাই যে আসলে আইএনজি যুক্ত কার জন্য হলো, এখানে তো এম ইজ আর বা ওয়াজ ওয়্যার নাই বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার নাই, তাহলে আইএনজি যুক্ত হলো কেন? এইগুলা ওয়ার্ড থাকলে বাক্যের মধ্যে উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, বি ইউজ টু, গেট ইউজ টু ইত্যাদি, উইথ আ ভিউ টু, এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত ব্যবহৃত হবে। বুঝতে পারছি ভাই ওটা? দ্য ফিল্ম ওয়াজ অ্যাবসলিউটলি ওর্থ সিইং, তার মানে চলচ্চিত্র একেবারে দেখার মতো ছিল। রুল নাম্বার 18 যদি আমরা দেখি, বাক্যের ভিতরে হতে পারে শুরুতে বা শেষে যদি অলরেডি, জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, লেটলি, নেভার, এভার, সো ফার, টিল টুডে, নাও, আপ টু নাও, টার্গেট এটসেট্রা থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি টেন্স হয় ভাইরা বলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে যদি আমরা এক্সাম্পল গুলা দেখি, মিতা হ্যাজ বিন মিট হার ব্রাদার রিসেন্টলি, তারপর সাম্প্রতিক মিতা তার ভাইয়ের সাথে দেখা করেছিল। এখন কথা হলো ভাইয়ারা, দেখা করেছে হ্যাজ বিন, কারণ যদি আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার যদি থাকে বাক্যের সাথে হ্যাজ সাধারণত হ্যাজ ব্যবহৃত হয়, ওয়াজ ব্যবহৃত হয় এবং ইজ ব্যবহৃত হয়। তার মানে যেহেতু বাক্যের থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ ব্যবহৃত হয়েছে, আর যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার যদি আমরা দেখি, সেটা হচ্ছে একটা সাবজেক্ট হবে, সাবজেক্ট প্লাস সাধারণত হ্যাজ অবলিক হ্যাভ প্লাস বিন ব্যবহৃত হবে প্লাস ভার্বের বি থ্রি ব্যবহৃত হবে প্লাস এক্সটেনশন। আশা করি ভাইয়ারা বুঝতে পারছো। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাভ বিন প্লাস ভার্বের বি থ্রি প্লাস এক্সটেনশন। দেখো এখানে তাই আছে মিতা, যেহেতু মিতা থার্ড পারসন এগুলো তাদের হ্যাজ ব্যবহৃত, আর যদি আই ব্যবহৃত হতো তাহলে হ্যাভ ব্যবহৃত হতো। মিতা হ্যাজ বিন মিট হার ব্রাদার রিসেন্টলি, সাম্প্রতিক মিতা তার ভাইয়ের সাথে দেখা করেছে। আশা করি বুঝতে পারি, এগুলো সব এক্সাম্পল, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর একটা কথা বলে দেই, সাবজেক্টের আগে যদি সাবজেক্টের ভার্ব যদি সাবজেক্টের পূর্বে ব্যবহৃত হয়, তার মানে এখানে এই হ্যাশটা যদি আমরা যদি এই বাক্যের এই মিতার ফার্স্টে বসাই দেই, তাহলে কিন্তু লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হবে। বুঝাতে পারছি ভাইয়ারা? কারণ সাবজেক্টের আগে যদি ভার্ব চলে আসে, তাহলে লাস্টে কিন্তু ইন্টারোগেটিভ চিহ্ন বা সাইন ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পারছো। রুল নাম্বার 20 যদি দেখি, সাধারণত বিফোর বা আফটার, বিফোর বা আফটার আবার কি? বিফোর হচ্ছে পূর্বের, আফটার মানে পরে। পূর্বে মনে রাখবা, বিফোর মানে হচ্ছে হলো পরে, আগে মানে পূর্বে পাস্ট পারফেক্ট, আর আফটার মানে পরে পাস্ট পারফেক্ট, এটা মনে রাখবা। তাহলে বিফোর মানে কি? পূর্বে পাস্ট পারফেক্ট, আর আফটার মানে কি? পরে পাস্ট পারফেক্ট। বুঝতে পারছি? বিফোর মানে আগে, তার মানে আগে পাস্ট পারফেক্ট, আর আফটার মানে কি? পরে, তার মানে পরে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? পাস্ট পারফেক্ট হচ্ছে আমাদের হ্যাড ব্যবহৃত হবে। হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড ব্যবহৃত হবে। আমার একটা টেন্সের একটা ক্লাস আছে, চাইলে তোমরা ক্লাসটা দেখতে পারো। এখন যদি আমরা এক্সাম্পল গুলা দেখি, হি হ্যাড রিটেন দ্য বুক, হি হ্যাজ রাইটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড। তার মানে বিফোর, আমি আগেই বলছি বিফোরে আগে হবে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। তো সেম দেখো, হি হ্যাড রিটেন দ্য বুক, সে একটা বই লিখেছিল, বিফোর হি রিটায়ার্ড মানে সে অবসর প্রাপ্ত হওয়ার আগে বইটি লিখেছিল। তার মানে হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড। বুঝতে পারছি ভাই এটা? আর যদি আফটার হয়, দেখো দ্য ট্রেন লেফট দ্য স্টেশন আফটার হ্যাড রিচড দেয়ার, তার মানে আফটারের আগে, আফটারের পূর্বে দেখো এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, এই যে লেফট ব্যবহৃত হয়েছে, লিভের পাস্ট ফর্ম কিন্তু লেফট। আর আফটারের পরে এটা হয়েছে হলো পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড রিচড দেয়ার। তার মানে দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, তার মানে হচ্ছে ট্রেন স্টেশন থেকে যাওয়ার পর, আফটার আই রিচড দেয়ার, আমি সেখানে পৌঁছেছিলাম। তার মানে ট্রেন যাওয়ার পরে আমি সেখানে পৌঁছেছিলাম। এর কথা হচ্ছে রিচড ব্যবহৃত হয়েছে।
কারণ পাস্ট পারফেক্টে হচ্ছে হ্যাড ব্যবহৃত হবে এবং ভার্বের বি থ্রি, আর এটা ব্যবহৃত হবে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে বিফোর এর আগে পাস্ট ইনডিফিনিট, আর আফটারে পরে, সরি, বিফোর এর আগে পাস্ট পারফেক্ট, আফটারে পরে পাস্ট পারফেক্ট। বুঝতে পারছি ভাই? বিফোর এর আগে পাস্ট পারফেক্ট আর আফটারে পরে পাস্ট পারফেক্ট। এই যে দেখো, এই যে একটা ব্যবহৃত হয়েছে, এটা হলো পাস্ট পারফেক্ট। আর এই যে এখানে দেখো বিফোর, বিফোর এর আগে, বিফোর এর আগের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয়েছে। একটু কালার কালার করে দিলাম, দেখো এই যে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট আর আফটারে পরে পাস্ট পারফেক্ট। রুল নাম্বার 21 যদি আমরা দেখি, বাই প্লাস টাইম, সাধারণত বাই প্লাস যদি বাই দিস টাইম, বাই দিস উইক, বাই দিস মান্থ, বাই দিস ইয়ার, বাই 25 যদি এরকম টাইম দেওয়া থাকে বা নেক্সট প্লাস টাইম থাকে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি আবার উইল হ্যাভ ব্যবহৃত, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ ইউজ হয়। সাধারণত আমরা সেন্টেন্স মেকিং করার জন্য আমরা উইল হ্যাভটিকেই প্রাধান্য দিই। আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই দিস উইক, তার মানে এই সপ্তাহের মধ্যে কাজটি শেষ করতে হবে। আর মেন কথা হচ্ছে ফিনিশড ব্যবহৃত হয়েছে। আমরা জানি বাই দিস উইক, এই যে বাই দিস উইক যদি থাকে, তাহলে নিঃসন্দেহে সে সেন্টেন্সটা হবে ফিউচার পারফেক্ট। সরি ভাই, একটু দেখো, আই ফিনিশ দ্য ওয়ার্ক বাই দিস উইক, যদি বাই দিস উইক বা বাই দিস মান্থ, বাই দিস ইয়ার এগুলো যদি থাকে, তাহলে তার পূর্বের যে সেন্টেন্সটা থাকবে বা তার সাথে যে সেন্টেন্সটা থাকবে সেটা ব্যবহৃত ফিউচার পারফেক্ট। তার মানে আই উইল আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই দিস উইক। যেটা দেখো, আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই দিস উইক, এটা আমি করে দিছি অ্যান্সার। সেকেন্ড হচ্ছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, দে এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন্স নেক্সট ইয়ার, তার মানে পরবর্তী বছরে সে তার মতামত জানাবে। দেখেন, এই মতামত জানাতে উচ্ছ্বাসী হবে বা প্রকাশ করবে। এক্সপ্রেস মানে প্রকাশ করা। এখন কথা হলো ভাইয়েরা, নেক্সট ইয়ার মানে সামনে বছর, বোঝাই গেছে এটা হচ্ছে ফিউচার টেন্স, যেহেতু সামনে বছর করবে, কাজটা এখন শুরু হয়েছে, করবে সামনে বছর, তার মানে এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এখানে অ্যান্সার হবে যে উইল হ্যাভ এক্সপ্রেস, তার মানে দে উইল হ্যাভ এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন্স নেক্সট ইয়ার। রুল নাম্বার 21, যদি পজিটিভ ভার্ব থাকে, মেক, লেট, হ্যাভ, হেল্প, পার্সন থাকলে এগুলো ভার্বের বেস ফর্ম হয়। তার মানে মেক, লেট, হ্যাভ, হেল্প এগুলা থাকলে বা ব্যক্তি কেন্দ্রিক যদি এগুলো প্রকাশ করে, তাহলে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ভার্বের বেস ফর্ম। তারপর অল হেল্পড আস, সকলে তাকে সাহায্য করেছিল, গো এহেড মানে সামনে এগিয়ে, মানে অল হেল্প আস সকলে তাকে সাহায্য করেছিল, গো হেড মানে সে সামনে যাওয়ার জন্য, সামনে যায় যেতে। তার মানে কি, অল হেল্প আস, যেহেতু এখানে হেল্প আছে, এই কারণে এই গোটা গই ব্যবহৃত হবে। কারণ মেক, লেট, হ্যাভ বা হেল্প যদি থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। যদি এটা পাস্ট ফর্ম, হেল্প হচ্ছে পাস্ট টেন্সে, মানে পাস্ট, এটা হচ্ছে পাস্ট, এটাকে বলা হচ্ছে পজিটিভ ভার্ব, পাস্ট পজিটিভ ভার্ব, তার বাদে এখানে কিন্তু বেস ফর্ম ব্যবহৃত হবে। তার মানে সবাই আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেছিল, অল হেল্প আস, সবাই আমাদের সাহায্য করেছিল, গো এহেড মানে এগিয়ে যেতে। আশা করি বুঝতে পারছো। এটা পড়লে তোমরা বুঝতে পারবে সেন্টেন্সটা। সাধারণত আমরা জানি যে টুর পরে বারবার বেস ফর্ম হয়, অনেকবার এগুলো কথা বলেছি। অল হেল্প আস টু গো এহেড, সাধারণত যদি আমরা টু ইউজ করি, টুর পরে জীবনভর বারবার বেস ফর্ম ইউজ হয়, এটা মনে রাখো। অন্য যত ধরনের প্রিপোজিশন আছে, ইন, ওয়ান, উইথ, উইদাউট, বিটুইন, এমন এগুলা থাকলে, বা যত ধরনের প্রিপোজিশন আছে, শুধু টু ব্যতীত সবার সাথেই তোমার আইএনজি যুক্ত অথবা অন্য ফর্মে হতে পারে, কিন্তু টু থাকলে বারবার বেস ফর্ম ব্যবহৃত হবে, টু থাকলে বারবার বেস ফর্ম ব্যবহৃত হবে। এন্ড 22 যদি দেখি, 22 হচ্ছে হ্যাভ বা গেটের ব্যবহার। এটা যদি বিষয় বা বস্তুবাচক হয়, সেই ক্ষেত্রে আমরা অবজেক্ট থাকলে সর্বদাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম, যাদের পাস্ট পার্টিসিপল নিয়ে কনফিউশন, তারা আমার একটা পাস্ট পার্টিসিপল ক্লাস আছে, ওটা দেখে নিও, অবশ্যই এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দে হ্যাড দ্য হাউস পেইন্ট, সে বাড়িটি রং করিয়েছিলেন। এন্ড কথা হলো হি হ্যাড দ্য হাউস, যেহেতু বোঝাই গেছে যে হ্যাড আছে, হ্যাড থাকলে তো ভার্বের বি থ্রি এমনি ইউজ হয়, তার মানে হি হ্যাড দ্য হাউস পেইন্টেড। হি হ্যাড হিজ কার রিপেয়ার্ড, সে তার গাড়িটি মেরামত করিয়েছিল। 23 নম্বর রুল, ওই সেম কথা, মেক বা লেট যদি থাকে এবং বিষয়বস্তু যদি অবজেক্ট থাকলে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। একটু কনফিউশন হয়তো লাগতে পারে। দেখো, হ্যাভ আর গট থাকলে হচ্ছে, এটা মনে রাখো, হ্যাভ আর গেট থাকলে হচ্ছে হলো পাস্ট পার্টিসিপল, আর মেক আর লেট থাকলে হচ্ছে হলো ভার্বের বেস ফর্ম ব্যবহৃত। এটা একটু মুস্ত করে ভাই, এটা একটু মনে রেখো। কারণ মেক আর লেট থাকলে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত, আর হ্যাভ আর গেট থাকলে সাধারণত পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। যেমন যদি আমরা একটা উদাহরণ দেখি, দিস ফুড মেনু মেক্স মাই মাউথ ওয়াটার, তার মানে এই খাবারের মেনু আমার জিভে জল আনে। তার মানে কি, দিস ফুড এই খাবার, মেনু মানে কি এই খাবারের মেনু, মেক্স মানে হচ্ছে আনে,
মাই মাউথ ওয়াটার, মাউথ মানে কি আমার মুখ, আর ওয়াটার সাধারণত এখানে মেক্স আছে। সাধারণত যদি মেক্স বা লেট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। পরবর্তী রুলগুলো তোমরা দেখে নিও। রুল নাম্বার 24, যদি পজিটিভ ভার্ব গেট এর পরে বিষয়বস্তু অবজেক্ট থাকলে ভার্বের বেস ফর্ম সেম একই কথা, এটা দেখার প্রয়োজন নাই। 25 নাম্বার রুলটা দেখো, নিম্নে উল্লিখিত ভার্বগুলোর পরে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তার মানে যদি এই যদি সেন্টেন্সের শুরুতে মাঝে যদি এই সেন্টেন্সগুলো থাকে, তার পরবর্তী যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে ওয়ার্ডগুলা কি, যদি আমরা একটু এক্সাম্পল দেখি। অ্যাভয়েড, অ্যাভয়েড টকিং ননসেন্স। ননসেন্স মানে কি, মানে হচ্ছে হলো আমরা যদি বলি যে অসৎ, মানে হচ্ছে হলো বিভিন্ন খারাপ কথা থেকে আমাদের বিরত থাকতে হবে। তার মানে ননসেন্স মানে হচ্ছে হলো খারাপ কথা। অ্যাভয়েড মানে কি পরিত্যাগ করতে হবে। টক মানে কি কথা বলা। তার মানে হচ্ছে অসৎ মানে তোমার হচ্ছে হলো মিথ্যাচার বা মিথ্যামূলক কথা, মিথ্যা কথা থেকে আমাদের দূরে থাকতে হবে। অ্যাভয়েড মানে হচ্ছে হলো এটা দূর করা বা দূরে থাকা। অ্যাভয়েড বা হচ্ছে হলো ঘৃণা করা আমরা বলতে পারি। সাধারণত অ্যাভয়েড মানে হচ্ছে হলো কাউকে দেখেও বা না দেখার ভান করা, অ্যাভয়েড করে চলা। বুঝতে পারছি। ননসেন্স মানে অ্যাবাউট টকিং, যদি অ্যাবাউট থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত ব্যবহৃত হবে। অ্যাবাউট টকিং ননসেন্স। দেখো এখানে আবার স্টপ, স্টপ ওয়াচ, শান্ত স্টপ আছে। এখন মেইন কথা হলো এখানে তো কোনো অ্যামিজার নাই, তার মধ্যে ভার্বের সাথে আইএনজি বসলো কেন? এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের রুল, যে যদি এইরকম মানে কিছু স্পেসিফিক যেগুলো ভার্ব আছে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত ব্যবহৃত হয়। যেমন স্টপ ওয়াচিং টিভি অ্যাট নাইট, মানে আজ রাতে টিভি দেখো না। তার মানে হচ্ছে হলো কি স্টপ মানে বন্ধ করো, ওয়াচিং মানে টিভি দেখা, অ্যাট নাইট মানে আজ রাতে। বুঝতে পারছি ভাইয়া, আজ রাতে টিভি দেখা বন্ধ করো। তার মানে স্টপ মানে হচ্ছে বন্ধ করা, আর এরপরে থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত ব্যবহৃত হয়। যেমন এখানে যদি আমরা একটু এই ওয়ার্ডগুলো দেখি, স্টার্ট মানে শুরু করা, রিসিস্ট মানে ভবিষ্যৎবাণী করা বা প্রিডিক্ট বলতে পারি আমরা। স্টপ মানে বন্ধ করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, অ্যাডমিট মানে প্রবেশ করতে দেওয়া, ডিসকাস মানে কি আলোচনা করা, ডিনাই মানে কি অস্বীকার করা, প্র্যাকটিস মানে অনুশীলন করা, পোস্টপন মানে মুলতবি রাখা, রিজিউম মানে পুনরায় শুরু করা। তাহলে এনজয় উপভোগ করা, হোয়াইট ছেড়ে যাওয়া। আবার আছে অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট মানে হচ্ছে ব্যবহার করা, এনজয় মানে উপভোগ করা, রিস্ক মানে ঝুঁকি গ্রহণ করা, টলারেট, টলারেট মানে হচ্ছে হলো সহ্য করা, অ্যাপ্রিসিয়েট মানে মূল্যায়ন করা, মেনশন মানে উল্লেখ করা, ফিনিশ, ফিনিশ মানে হচ্ছে হলো শেষ করা, ফরগেট মানে ভুলে যাওয়া, আর রিগ্রেট মানে অনুতপ্ত হওয়া। একবার তোমরা পড়ে নিও ভাইয়েরা, অবশ্যই বারবার পড়লে এগুলা সহজ হয়ে যাবে। সাজেস্ট মানে কি পরামর্শ দেওয়া, ট্রাই মানে চেষ্টা করা, অ্যাভয়েড মানে এড়ানো, কনসিডার মানে বিবেচনা করা, কিপ মানে রাখা, মাইন্ড মানে মনোযোগ দেওয়া, রিকমেন্ড মানে সুপারিশ করা, রিপোর্ট মানে বিবরণ দেওয়া, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, ডিলাই মানে বিলম্ব করা বা দেরি করা, রিসেন্ট মানে তিক্ততা অনুভব করা, মিস মানে কি বিফল হওয়া, বিগিন মানে আরম্ভ করা, নিড মানে প্রয়োজন, লাইক মানে পছন্দ করা, ঘৃণা করা, ভালোবাসা, আতঙ্কিত হওয়া, আহ অধিকর, প্রিফার মানে অধিকতর পছন্দ করা, স্টার্ট কন্টিনিউ মানে চালিয়ে যেতে শুরু করা বা স্টার্ট কন্টিনিউ মানে চালিয়ে যাও, রিকল মানে ডেকে পাঠানো। এইগুলো যদি ভার্ব থাকে তাহলে তার পরবর্তী যে ওয়ার্ডটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। আশা করি ভাই এটা বুঝতে পারছো। তো সাধারণত আরো কিছু ব্যতিক্রম বলতে কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে সাধারণত আইএনজি যুক্ত হয়, কিন্তু চাইলে আমরা সেটা ইনফিনিটিভ ভার্ব ইউজ করতে পারি, টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করতে পারি। সমস্যা নাই, তোমরা এগুলা পড়লেই এনাফ, এটা না জানলেই হবে। তোমরা জানার সাথে অ্যাডভান্স যারা আছো তারা একটু শিখে নিও, তাই হবে। আর নিম্নোক্ত প্রিপজিশনে যুক্ত ফ্রেজগুলোর পরে জিরান্ড বা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন এইড ইন সাহায্য করে, এগুলো হচ্ছে বাইরে হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এই প্রিপজিশনাল ফ্রেজ গুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তোমরা একটু পড়ে নিও ভাইয়ারা এগুলা। এগুলা যদি থাকে তার পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটা পড়ার জন্য কি করবে, আগে তুলে নিবা খাতায়। যদি খাতায় তুলে নাও এবং সেন্টেন্সে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই এটা সহজ হয়ে যাবে। এক্সাম্পল যদি দেখি, আই অ্যাম ক্যাপাবল অফ ডুইং দিস, তার মানে আমি এটা করতে সক্ষম। মেন কথা হচ্ছে আই এম ক্যাপাবল অফ, আমি সক্ষম কি করতে। এই যে এখানে ডু আছে, তার মানে এই যে ক্যাপাবল অফ, ক্যাপাবল হচ্ছে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ। এটা যদি থাকে তাহলে তার পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। পরবর্তীতে 28 রুল, সেম রুল, স্পেসিফিক, সি, নোটিস, শেয়ার, ওয়াচ এগুলো তো দেখলাম, এগুলো পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তার মানে পূর্বের রুলের সাথে এটা রিলেটেড। তার মানে তোমরা যদি এই দুইটা রুল পড়ো, একটু যদি আমরা রিকল করে দেই। থ্যাংকস ফর ওয়াচিং ভিউয়ার্স, ক্লাস আজকের মতো এখানে সমাপ্ত। যদি একটু আমরা রিকল করে দেই তাহলে তোমরা অবশ্যই একটু বুঝতে পারবা। মেন কথা হচ্ছে এই যে প্রিপজিশনাল ফ্রেজ গুলো আছে এগুলো একটু কষ্ট করে একটু খাতায় তুলে নিবা সহজে বোঝার জন্য। আর
পরবর্তীতে হচ্ছে এই যে ওয়ার্ডগুলো আছে, ভার্বগুলো আছে, এই ভার্বগুলো লিখে নিবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত ব্যবহৃত হয়। বুঝতে পারছো ভাই এটা? আর একটা কথা, আরো যদি আমরা পজিটিভ ভার্ব আছে, গেট, মেক, আমার একটা পজিটিভ ভার্বে একটা ক্লাস হয়তো সামনে দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছি। পজিটিভ ভার্বের শুধু ক্লাস আছে হচ্ছে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, কিন্তু স্পেসিফিক কিছু পজিটিভ ভার্ব আছে, পরবর্তীতে ক্লাসে পাবে ইনশাআল্লাহ। আর এখানে হ্যাভ বা গট থাকলে পাস্ট পারফেক্ট, আর এটা মনে রাখো, আর মেক বা লেট থাকলে বেস ফর্ম ব্যবহৃত হয়। ওকে। পরবর্তীতে যে তোমাদের যদি আমরা আরেকটা দেখি যে বাই প্লাস টাইম যদি থাকে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স, তার মানে হচ্ছে ভবিষ্যতে যদি সময় নির্ধারণ করা থাকে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আর আমরা জানি বিফোর এর আগে পাস্ট পারফেক্ট, আফটার এর পরে পাস্ট পারফেক্ট। ওকে। তার বাদে আমরা যদি দেখি অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, এগুলো থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। সাধারণত এই যে কিছু ভার্ব আছে বা ফ্রেজ বা ওয়ার্ড, এগুলো পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন উড ইউ মাইন্ড, ক্যান নট, বা ক্যান নট হেল্প, বি ইউজ টু, গেট ইউজ টু, এগুলো থাকলে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত ব্যবহৃত হয়। আর হোয়েন বা হোয়াইলের যে ব্যবহার আমরা সাধারণত জানি, এর আগে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, পরবর্তী পাস্ট ইনডিফিনিট হবে। সাধারণত এটা বাক্যের প্রথমে ব্যবহৃত হতে পারে এবং মাঝেও ব্যবহৃত হতে পারে। আর বুঝতে পারছো ভাইয়ারা? যেমন এই যে এখানে বাক্যের প্রথমে ব্যবহৃত হয়েছে এবং পরে পরে কিন্তু এটা কমা দিয়ে ব্যবহৃত হয়েছে পরবর্তীতে। দেখো এই যে এখানে কিন্তু কমা দিয়ে পরবর্তী সেন্টেন্সটা আবার ব্যবহৃত হয়েছে। তার মানে হোয়াইলটা প্রথমে ব্যবহৃত হতে পারে, এই যে প্রথমে ব্যবহৃত হয়েছে এটা, এবং পরবর্তীতে এই যে একটা সেন্টেন্স ব্যবহৃত হয়েছে, এবং যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তাই পরবর্তীটা ব্যবহৃত হয়েছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে। রুল নাম্বার 16 যদি অ্যাজ সুন অ্যাজ, মানে এই মাত্র, তার মানে শোনার সাথে সাথে, তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম অল দ্য স্টুডেন্ট স্টুড আপ, তার মানে শিক্ষক ক্লাসরুমে আসার সাথে সাথেই সকল ছাত্ররা দাঁড়িয়েছিল। বুঝতে পারছিল, দাঁড়িয়ে গেল। আবার ইট ইজ হাই টাইম থাকলে তারপরে সাবজেক্ট ব্যবহৃত হবে এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। বুঝতে পারছি ভাইয়েরা? তো একটু রিকল পুরো ক্লাসটা বলে দিচ্ছি। 14 নম্বর ক্লাস যদি থাকতো, আমাদের বলছিলাম যে অ্যাস দ্য গার্ল নট সিং এ সং, সাধারণত যদি গার্ল থার্ড পারসন সিঙ্গুলার থাকে, এটা যদি আমরা সাধারণত নেগেটিভ করি তাহলে সাধারণত ডাজ নট ইউজ করা হয়। যেহেতু গার্ল হচ্ছে হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে এর সাথে আমরা ডাজ নট ইউজ করব। 13 নাম্বার হচ্ছে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলেছিলাম, যদি সময় নির্দেশন করা থাকে, টমোরো মানে আগামীকাল বোঝাই গেতেছে, তার মানে আগামীকাল, তার মানে যেহেতু কাজটা ভবিষ্যতে, এখানে উইল ব্যবহৃত হবে। যদি আমরা ইফ, উইশ, আই হোপ, ফেন্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই যেগুলো থাকলে আহ সেক্ষেত্রে ওয়ার ব্যবহৃত, ওয়াজ ব্যবহৃত হয় না। দেখো এই যে পরবর্তীতে রুল দিছিলাম, আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, ওই ক্ষেত্রে সুন্দর করে দেওয়া আছে। আর 11 নাম্বার রুলে আছে অ্যাডভার্ব অফ টাইম, সময় নির্দেশ করলে, যে অ্যাগো, লাস্ট মান্থ, লাস্ট উইক, মানে গত সপ্তাহে গেছে, তার পাস্ট ফর্মে বোঝাই গেছে। অ্যাগো মানে আগে, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, লাস্ট মান্থ মানে গত মাসে, তার মানে এই যে পরবর্তী যদি মাসগুলা থাকে, পূর্ববর্তী মাসগুলা, এগুলোর জন্য ব্যবহৃত হবে, পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। তারপর দিয়ে দাও সিন্স বা ফর থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাধারণত ইট ড্যাশ রেইন সিন্স মর্নিং, মানে সকাল থেকে, এখানে বলছে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সাধারণত সিন্স আর ফর ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পারছো। 10 নাম্বার রুলে যেটা আছে সেটা হচ্ছে জাস্ট, জাস্ট নাও, ইভার, নেভার, লেট, লেটলি, অলরেডি, এগুলো থাকলে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়। যেমন আই ড্যাশ আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, মানে জাস্ট নাও থাকলে এই মাত্র পেয়েছি, তার মানে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়। আবার বাক্যে যদি সাধারণত নাও এট দিস মোমেন্ট, এখানে দাও নাও ছিল আর এখানে ছিল জাস্ট নাও, মনে রেখে এটা জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর শুধু নাও থাকলে সেটা হবে হলো কন্টিনিউয়াস টেন্স। যেমন হি রিডস এ বুক নাও, সে এখন বই পড়তে, এখন পড়তেছে, তার মানে হি ইজ রিডিং এ বুক নাও। বুঝতে পারছি কথা? এখন কাজ করতে, এখন খাচ্ছি। আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং, আই এম ইটিং নাও, আমি এখন খাচ্ছি। আই এম রিডিং এ বুক নাও, তার মানে আমি এখন বই পড়তেছি। আই এম রিডিং এ বুক নাও, আমি এখন বই পড়তেছি। বুঝতে পারছি ভাই এটা? আর সেন্টেন্স রুল নাম্বার 7 যদি অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ইউনিভার্সাল টু, চিরন্তর সত্য যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে হলো টু, যদি টু প্লাস মুভ দেওয়া থাকে তার মানে কি ইনফিনিটিভ টেন্স, ইনফিনিটিভ ভার্ব। সাধারণত পৃথিবী তো একটাই, আর পৃথিবী যে ঘোরে এটা তো চিরন্তর সত্য, সাধারণত সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে। সেই ক্ষেত্রে দ্য আর্থ, এক্ষেত্রে ভার্বের সাথে এস ব্যবহৃত হবে, তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আর ভার্ব দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় তাহলে সাথে ভার্বের সাথে আইনজি যুক্ত অথবা টু প্লাস ভার্ব ব্যবহৃত হয়। সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিন, বিং, এগুলো ব্যবহৃত হলে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন আই হ্যাভ, সাধারণত এটা বুঝাইতো পাস্ট পার্টিসিপল, হ্যাভ থাকলে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমার একটা কনজুগেশন অফ ভার্বের ক্লাস আছে, দেখে নিও। সেন্টেন্স নাম্বার 3 থাকলে মডেল অক্সিলারি ভার্ব, এগুলো থাকলে তারপরে বেস ফর্ম ব্যবহৃত হয়, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট।
আর ভার্বের পূর্বে টু ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, শুধু টু থাকলে আইএনজি যুক্ত হবে না, এটা মনে রাখো। আর এক নাম্বার আছে ভার্বের প্রিপোজিশন টু থাকলে ভার্বের বেস ফর্ম হয়, যেমন উই গো টু স্কুল টু আর্ন নলেজ, আমরা স্কুলে যাই জ্ঞান অর্জন করার জন্য। এখানে কথা হলো টু থাকলে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত, আর তাছাড়া অন্য যে কোনো প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই হলো আজকের মোটামুটি পুরা অল ক্লাস অফ রাইট ফর্ম ভার্ব। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী ক্লাসে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।